গোলপার্কের মোড়, গড়িয়াহাট ব্রিজ, আর এই হলো গড়িয়াহাট মোড়। একদম ফাঁকা, এত শুনশান। বোধহয় বংপাশনের ট্রাভেলার তোমাদেরকে দেখাচ্ছে নতুন বছরে জানুয়ারি। আজকে হলো 7th জানুয়ারি, 6:45 বাজে প্রায়। এখনো কিন্তু ভোরের আলো এখনো ফোটেনি। আর আমরা হাওড়া নিউ কমপ্লেক্সে চলে এসেছি, কারণ 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসে। তো দেখা যাক আজকেও সেই 21 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন আসে কিনা। এখনো ট্রেন দেয়নি, মানে বোর্ডেই দেয়নি, কিন্তু অমিত ভেতরে গেছিল, ওখান থেকে বলেছে, এনকোয়ারি থেকে বলেছে যে 22 নম্বরে ট্রেন আসবে। তো আমরা তো জানতাম 21 নম্বরে আসবে। ঠিক আছে, চলো 21 বা 22 এরকম ব্যাপারটা। আমাদের চার্ট প্রিপেয়ার হয়ে গেছে। 22861 কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, আর কিছুক্ষণের মধ্যে 22-এ আসবে। এটা হলো নেক্সট ডেস্টিনেশন, হলো মানে একদম শেষ ডেস্টিনেশন হলো কান্তাবাঞ্জি। তো এটা রাতে কিন্তু উড়িষ্যায়, হ্যাঁ। আর এটা হলো 8:50-এ ওড়িশায় গিয়ে পৌঁছবে। আমাদের C2 এখনো ট্রেন আসেনি। আমরা পেয়ে গেছি সিট, আর টেবিল সিট পেয়েছি আমরা। দারুণ, খাওয়া দাওয়ার সুবিধা হবে। ইস্পাত এক্সপ্রেস, এটা এখান থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়ে হলো 6:35-এ। তো এখন বাজে 7:10। মোটামুটি এখনই 35 মিনিট লেটে চলছে, এখনও ট্রেন ছাড়েনি। কখন ছাড়বে জানা নেই। আর আমরা কখন পৌঁছাবো, মাত্র আমাদের 2টো স্টেশন, মানে এরপরে হলো খড়গপুর, দেন হবে হলো ঝাড়গ্রাম। তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে আর কখন আমরা ঝাড়গ্রামে গিয়ে পৌঁছোই। এটা আমাদের 1 ডে ট্রিপ। তো আগের সপ্তাহে যেমন শান্তিনিকেতন করেছিলাম 1 ডে ট্রিপ, তো এইটাও কতটা সফল হয়ে আজকে আবার মা বাবা যাচ্ছে। তো তোমাদের সমস্ত সুবিধে অসুবিধে যা আছে সব কিছু বলবো। একদম ফাঁকা হয়ে গেছে, সবাই নিজের সিটে বসে পড়েছে। আর আমরা তো টেবিল সিট পেয়েছি বললামই। 7:14 বাজে, আর ট্রেন ছাড়লো বোধহয় 7:13-তে ছেড়েছে একদম। তো যাই হোক, আমাদের জার্নি শুরু হলো। কফি চা দুটোই, আর আমাদের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। 8:44-এ এই ট্রেনটা ঝাড়গ্রামে পৌঁছানোর কথা ছিল, আর এখন তো বাজে 9:28। আমরা নেমে পড়েছি ঝাড়গ্রামে। এবার আমরা এখান থেকে একটা গাড়ি নেব, কারণ আমরা সারা দিন আজকে ঝাড়গ্রাম ঘুরবো। তো অ্যারাউন্ড 7 সিটার গাড়ি 1600 টাকা মতন এরা নেয়। তো দেখা যাক কীরকম প্রাইস হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংপ্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রামে, আর ঝাড়গ্রামে একদিনে কিভাবে ঘুরে ফেরা যায় তোমাদেরকে সেটা দেখাবো। আর এখানে একদিনে কি কি জায়গা ঘোরার আছে এবং কিভাবে ঘোরা যেতে পারে, ফোন নাম্বার, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে চলো পুরো ঝাড়গ্রামটা ঘুরে দেখি। ঝাড়গ্রামের প্রাচীন পূজাগুলির মধ্যে অন্যতম সাবিত্রী মন্দিরের পুজো। আজ থেকে প্রায় 400 বছর আগে এই পুজোর সূচনা। এই পুজো নিয়ে অনেক লোককথা আছে। সময়ের প্রলেপে ইদানিং দুর্গাপুজোর আধুনিকীকরণ হলেও ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজো আজও থমকে রয়েছে অতীতে। এই যে মন্দিরের পূর্ব দিকে এই পুকুর থেকেই না প্রচুর খনন কার্য করে প্রচুর পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া যায়। এই হলো সেই পুকুর, বিশাল বড় পুকুর। এই পুকুর থেকে কত খনন কার্য করে অনেক জিনিসপত্র পাওয়া যায়। কার চাউমিন কে খাচ্ছে, এবার বাকিটা তুই খা, আর হাসতে হবে না। এবার তুই বাকিটা খেয়ে, বাকিটা ও খাবে। হ্যাঁ, ও খেলো। ব্যাস, পাশটা দেখো পুরো জঙ্গল। এই পাশটা এখানে রামকৃষ্ণ মিশন, এই সবে শুরু হয়েছে। হ্যাঁ, এটা রামকৃষ্ণ মিশনে যাব আমরা। আমরা ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনে যাচ্ছি। প্রচুর অনেক বড় জায়গা, এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে আর মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কি।
স্কুল হবে, মন্দির হয়ে গেছে, তো রামকৃষ্ণ মন্দির এখানে কাজ হচ্ছে, স্কুল হচ্ছে, স্কুল হবে, খনন হয়েছে, স্কুল হবে। প্রেয়ার হল রামকৃষ্ণ মন্দির। প্রেয়ার হল, আমরা ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনে এসেছি। তো এই যে সাইনটা আছে, সব ধর্ম এখানে একসঙ্গে মিলিত হয়েছে এই মিশনে। আমরা যে রাস্তা দিয়ে এখানে যাচ্ছি সেখানে শাল গাছই বেশি, ময়রা, হর্তুকি আর মহুয়া গাছও আছে। মহুয়া আছে, কুসুম, সোনাঝুরি। মহুয়া গাছ কখনো দেখি। কেন্দু আছে, কেন্দুটা বিড়ি পাতা, বিড়ির পাতা, বিড়ি পাতা। আমরা কনক দুর্গা মন্দিরে প্রবেশ করেছি, কনক অরণ্য। শ্রী গোপীনাথ সিংহ মহারাজ উনি বানিয়েছিলেন এই মন্দির। চিল্কিগড়, আমরা পৌঁছে গেলাম চিল্কিগড়ে, কনক দুর্গা মন্দির। কি সুন্দর রাস্তাটা। আপনাদের এটা দিয়ে যেতে হবে, সবচেয়ে আচ্ছা পুজো সামগ্রী এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, তো এখান থেকে সমস্ত উপঢৌকন কেনা যাবে আর কি। সব সকাল সকাল চপ খাচ্ছে, আর এখানে কিন্তু লুচিও ভাজা হচ্ছে এখানে ভেতরে। গরম গরম নাকি গো? হ্যাঁ গরম তো। এই জায়গাগুলো পুরো তার দিয়ে ঘেরা, যাতে কোনো বন্য জন্তু টন্তু না চলে আসে এখানে হট করে। খুব সুন্দর পাঠ। বলা হয় শ্রী গোপীনাথ সিংহ যখন মাতৃমূর্তি নির্মাণের মানে স্বপ্নাদেশ পান, তখন ভেবেছিলেন যে কি দিয়ে এই মায়ের মূর্তি গড়া হবে। তো সে রানী মায়ের সোনার যে কঙ্কন, সেই দিয়ে তখন মূর্তি নির্মিত হয়। সেই জন্য এই মন্দিরের যে দুর্গা, কনক দুর্গা, কিন্তু দুর্গা মূর্তি কিন্তু এখানে কি বলবো, অশ্বারোহী এবং চতুর্ভুজা। তার হাতে নরমুণ্ডও আছে এখানে, সেই জন্য বলিরও প্রচলন আছে। একটা সুন্দর ছোট্ট পার্কও আছে। নৌকা বিহার হতো বোধহয় কোনো এক সময়, বোটিং হতো এখানে। এখন তো মনে হচ্ছে কোনো বোটিং হয় না। এখানেও কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত দোকান টোকানগুলো আছে, ফুল টুল সবই কেনা যাবে এখান থেকে। আর এখানে বাঁদর ভর্তি। কনক দুর্গা মন্দির কিন্তু 500 বছরের পুরনো, কিন্তু এখন নতুন করে সংস্কার করা হয়েছে। শ্রী গোপীনাথ সিংহ উনি কিন্তু নির্মাণ করেছিলেন এই মন্দির। তো এটা মন্দিরের প্রবেশদ্বার। এই অন্নভোগের জন্য এখানে যোগাযোগ করা যেতে পারে, 8:30টার আগে এখানে বলতে হবে। এটি হলো কনক দুর্গা মন্দিরের অতিথি নিবাস, এখানেও কিন্তু থাকা যায়। খুব সুন্দর কিন্তু থাকার জায়গাটা। আর এটা সম্ভবত পুরনো মন্দির যেটা সংস্কার করা হয়েছে। দিক নির্দেশ করা রয়েছে ডুলুং নদী। বলা হয় এখানে এত মোষ বলি দেওয়া হতো যে এখান থেকে সেই যতক্ষণ না রক্ত ডুলুং নদীতে গিয়ে মিশতো ততক্ষণ পর্যন্ত নাকি বলি দেওয়া হতো। এখন সেই বলির প্রক্রিয়া অনেকটাই কম। এবারে তা 18খানা মোষ বলি দেওয়া হয়েছে। বাবা, এদেরকে দেখেই ভয় করছে যে ঠপ করে না টেনে নেয় জিনিসটা। এর যে একটা সুন্দর ব্যাপার রয়েছে সেটাকেই নষ্ট করে দিচ্ছে। পুরো হেঁটে পেরিয়ে যাচ্ছে।
বাঁশের সাঁকো। এই যে উইয়ের ঢিবি, ফ্রেশ উইয়ের ঢিবি একদম। আর এই যে আমরা যাচ্ছি এখন রাজবাড়ির দিকে, আর এই ডুলুং নদী এখান দিয়েও যাচ্ছে, ছোট্ট ব্রিজ একদম। বর্ষার সময় এটা গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, এত জল থাকে, এত জল যায়। তাহলে বর্ষার সময় কনকদুর্গায় পর্যটক আসতে পারে না মনে হয়, রাজবাড়ি আসতে পারে না, আর নাহলে ঘুরে যেতে হবে, রাস্তা আছে ঘোড়া পথে। প্রায় ৩০০ বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনকদুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি। পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমিঘরের রাজা জগন্নাথ সিংহ দেও ধবলদেবের সাথে। ১৭৬৫ সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ। ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। তবে এই রাজবাড়ির সাথে আরও একটি ইতিহাস জুড়ে আছে ওতপ্রোতভাবে। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকে ১৭৬৯ সালে ধল বিদ্রোহের ঘোষণা করেন। দুঃখের কথা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করতে সফল হয়। এই পোর্শনটায় পুরো মন্দির, এটা একটা শিবালয়, আর এই হলো রাধা গোবিন্দর মন্দির। বাহ, কি সুন্দর তো। আর এইখানে কি সুন্দর ছোট ছোট হাতির মূর্তি করা হয়েছে জায়গাটাকে রিয়েলিস্টিক করে তোলার জন্য। শালবন দিয়ে পুরো জায়গাটা ঘেরা, আর এখানকার মানুষের পুরো মানে জীবিকাটাই সেটা হলো শালপাতা কুড়োনো এবং সেই শালপাতা কুড়িয়ে সেগুলোকে শুকিয়ে ইউজ করা। এটা হলো মিউজিয়াম। আর এখানে বেশ সুন্দর আদিবাসী মহিলাদের নৃত্যের একটা ভঙ্গিমা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হরি বাবা, এখানে ছোট্ট ছোট্ট তো পাপ্পিস। বাবা ছোট একদম। এবার আমরা ইন্টারপ্রিটেশন সেন্টারে যাব, ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। ওদের হলো বাদ্যযন্ত্র, ঢেকি, ওদের মুখোশ, জীবন আর জীবিকা, গরুর গাড়ি। সাঁওতাল বিদ্রোহের সময় তারাও কিভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, চুয়ার বিদ্রোহ হয়েছিল, সেই পুরো ছবি এখানে ফুটে উঠেছে। এখানকার মানুষরাও কিভাবে লড়াই করেছিল।
এই শাল বনের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করে এই হাতিগুলোকে দেখলে মনে হবে আরে কারা আসছে। আর এরা সবাই কিন্তু বুনো। তো এখানে বলছিল যত হাতি এখানে না দেখা যায় ততই ভালো, কারণ এরা বুনো, এরা প্রচুর ক্ষতি করে আর কি। এটা ঝাড়গ্রাম ফরেস্টের হলো, এখানে বুক করা যায়। আমরা চলে এসেছি ভেষজ উদ্যানে। এখানে খুব সুন্দর পিকনিকেরও ব্যবস্থা হয়েছে, মানে এখানে কোনো দল এসছে পিকনিকের জন্য। এন্ট্রি ফ্রি বলছে 5 টাকা, কাউকে দেখছি না। আমলাচটি ভেষজ উদ্যান, পাতটা ভীষণ সুন্দর। তুলসী গাছ, এখানে সমস্ত তুলসী গাছ আছে। কোথায় রাওয়ালফিয়া? আরে বাহ, খুঁজে বার করেছিস? গন্ধ না। এই দেখো হর্তুকি গাছ, এইটা হর্তুকি গাছ। এটা হলো বাসক। বাসক আমাদের ওখানেও পাওয়া যায়। এই যে এটা হলো গোলমরিচ গাছ। আর এই যে হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট মরিচ দানা হয়েছে। পথিলা বা বাদর পিচ্ছিল গাছ, মানে এই গাছটা একদম মসৃণ, মনে হচ্ছে কোনোভাবে ঢাকা দেওয়া হয়েছে এর কাণ্ডটা। আর এই যে ফুল গাছেরও এখানে প্রচুর জায়গা, ফুল গাছ প্রচুর। আমরা এখন চলে এসেছি ভেষজ উদ্যানে। প্রথমে ভেবেছিলাম ভেষজ উদ্যানে কি আর দেখব, কিন্তু এইখানে এত সুন্দর সেগ্রিগেট করে সমস্ত গাছগুলোকে রাখা হয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কৃষ গার্ডেন। কৃষ গার্ডেনে জনপ্রতি 50 টাকা করে লাগে এন্ট্রি ফিস। তবে আমি বলবো যদি টাইম না থাকে এটা স্কিপ করতেই পারো, নট রেকমেন্ডেড। চলে এলাম ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণ ঝাড়গ্রাম রাজবাড়িতে। কিন্তু এখানে যারা বুকিং করে আসে শুধুমাত্র তারাই এন্ট্রি পান। আজকের লাঞ্চটা আমরা সারলাম ঝাড়গ্রাম রাজবাড়ির অপোজিটে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে। ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্স, আর এইখানে আমরা ঢুকবো, এখানে থাকার ব্যবস্থাও আছে। তো চলো ভেতরটা যাই। হ্যালো, আমি ওই দিক থেকে তুলি তোমার ছবি। ময়ূর। ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি, তার লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশনে। চলে এসেছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। সামনে পুরো শাল বন। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম। আর টিকিট পেয়ে গেছি আমরা। এখানে বলছে স্পটেড ডিয়ার এখানে দেখা যায়, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না। এখানে আছে গোল্ডেন ফিজেন্ট আর হলো সিলভার ফিজেন্ট। বাহ, দেখতে তো সুন্দর। এই যে গোল্ডেন ফিজেন্ট, এই যে গোল্ডেন আর সিলভার ফিজেন্ট। জঙ্গলে এই পোর্শনটা এসছি, তো এখানে বলছে যে রেপটাইল হাউস আছে, ইন্ডিয়ান উলফ আছে, ভালচার আছে আর ফিশিং ক্যাট আছে। এই ইন্ডিয়ান উলফ গুলো তো অনেকটা হাস্কির মতন দেখতে। হ্যাঁ, এটা হলো হরিণ, ছোট্ট। এখানে চলে এসছে, বেশ সাহস আছে কিন্তু।
এটা বানর, অসমিয়া বানর বলছে এগুলো। হয় না কিন্তু এ খুব রোগা। শিয়ালের মধ্যে দেখতে? হ্যাঁ, হয় না হয় না হয় না। তুই হচ্ছে হাস্কির সেকেন্ড কপি। বুঝলি রেগে আছে, দেখো একটা গাড়ি চারিদিকে বোমো করে ঘুরছে। হোয়াইট রাম্পড ভালচার। বাবা পুরো একদম ওই সেই জটায়ুর, রামায়ণের সেই জটায়ুর মতন অনেকটা। রাম্পড ভালচার। এতে বড় বড় হরিণ, শিংওয়ালা। তো এটা বড় হরিণই, এটা হরিণই। আর এটা হলো হরিণ। এরা কেউ পাতা খাচ্ছে না, এরা সব এই যে গাছের ডাল ফাল খাচ্ছে। এইগুলো দেখতেই বেশি সুন্দর। এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। অ্যানিমেল অ্যাডাপ্টও করা যায়। টিকিট কাউন্টারে কন্ট্যাক্ট করতে হবে এর জন্য। স্টেশনের সামনে থেকে আমরা এখান থেকে চা টা খেলাম, চলে এসেছি স্টেশনে। এবার হলো আমরা যাব প্ল্যাটফর্মের দিকে। ঝাড়গ্রাম স্টেশন, কি চওড়া স্টেশন। সকালে এখানে নেমেছিলাম। এই দেখো, এখানে না কোনো রকম তো ওই সিস্টেমগুলো নেই, ডিজিটাল সিস্টেম নেই। এখানে যেটা বলছে ইঞ্জিনের পরেই C3 করবে। ইঞ্জিনের পরে C3, তার মানে আমাদের আরো সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন 6:56 বাজে আর আমাদের ট্রেন এখনো আসেনি। আমরা ঝাড়গ্রাম স্টেশনে বসে রয়েছি। একদম কিচ্ছু নেই, ফাঁকা। শুধুমাত্র ওই 2 নম্বরে একটা দোকান রয়েছে চিপসের, বাকি কোনো চায়ের দোকান টোকান কিচ্ছু নেই, ফাঁকা পুরো। যা আছে সব স্টেশনের বাইরে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর বাবা আর মার অবস্থা এইরকম। আমরা কফিও নিয়ে নিয়েছি। খড়গপুর চলে এসেছে মনে হচ্ছে আমাদের ট্রেন। এবার হলো আমাদের খাওয়ার ওঠার কথা, তাই তো? দেখি আসে কিনা, তো ফোন টোন তো কেউ করেনি কিছু। চা খাওয়া কমপ্লিট। ট্রে এখানে সুন্দর চার্জিং এর ব্যবস্থা আছে আর লেগ স্পেসও এখানে বেশ ভালো। বটল হোল্ডারও আছে। যখন আমরা ওই টেবিল সিটটায় বসেছিলাম ওখানে কিন্তু বটল হোল্ডার ছিল না, খুব বাজে অবস্থা। কি আসেনি ললিপপ? হ্যাঁ সেটাই। কি ক্যান্সেল করে দিয়েছে নাকি? কোনো কেউ ফোনও করেনি, কিন্তু অর্ডার বলছে। হ্যাঁ অর্ডার বুক। যা 336 টাকা বেঁচে গেল। চিকেন কাটলেট, তো তার সঙ্গে রয়েছে ব্রেড, আর এখানে হলো ঝালমুড়িও পাওয়া যাচ্ছে। তো মার জন্য একটু ঝালমুড়ি দেওয়া, মাখন দেওয়া আছে বাবা আবার ভেতরে। আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি। ট্রেন এখন 1 ঘন্টা লেটে চলছে, তো এখন থেমে গেছে ট্রেন। কখন পৌঁছোই দেখা যাক। 10টা এক্সপেক্টেড টাইম বলছে, তাই তো? 10:08 বলছে। 10:08। 11:06 স্টেশনে চলে এসেছি। এবার বাড়িতে যাব। সকাল 7টায় জার্নি শুরু করেছিলাম আর এখন বাজে রাত 11টা। আর সবসময়টা ট্রেন লেট করে না। তো আজকের ব্লগটাতে তোমাদের কেমন লাগলো এরকম একটা আইডিয়া। তো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও।